আকসার দ্বিতীয় নম্বর থেকে মেজবা এখনও অবধি ওকে ব্লক করেনি, বরং সেভাবেই ফেলে রেখেছে। বিয়ের সপ্তাহখানিক কেটে গেছে ওদের। ক্যালেন্ডারের পাতায় গুনে গুনে তারিখের হিসাবটা মনে রাখছে আকসা। দিন কিভাবে কেটে যায়, অথচ মেজবার সাক্ষাৎ পাওয়া যায় না। আকসা মাঝে মধ্যে মেসেজ দেয় মেজবাকে। এমন না যে লোকটা একবারে ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, বরং আকসা যদি মেসেজ করে কেমন আছেন, তার 2-3 দিন পরে মেজবা সেই মেসেজে রিপ্লাই করবে, বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? ব্যাস এটুকুই। সবসময় এমন রিপ্লাই আসে, এর ব্যতিক্রম কখনো ঘটে না। আকসা যেন অভ্যস্ত হয়ে গেছে এসবে। ও জানে মেজবা এই উত্তরই দেবে, 2-3 দিন পরে রিপ্লাই করবে। তবুও ও অপেক্ষা করে, আশায় থাকে এই বুঝি মেজবা রিপ্লাই দিল বলে, হয়তো কখনো ব্যতিক্রম কিছু ঘটবে। আকসা অনেক সময় বিভিন্ন দরকারেও মেজবাকে মেসেজ দেয়। এই যেমন গতকাল মেসেজ করেছিল। মেজবার পরিবার কেউ তাকে কলে পাচ্ছে না, বোধহয় ব্যস্ত ছিল। আকসাকে ওর শাশুড়ি বলেছিলেন যেন মেজবাকে একটা মেসেজ দিয়ে রাখে যে ব্যস্ততা কমলেই মামনিকে একটা ফোন দিতে। আকসা সেই মোতাবেক গতকাল সকালে মেজবাকে মেসেজ করেছিল, আপনি ব্যস্ততা কাটিয়ে প্লিজ আপনার মামনিকে আগে একটা কল দেবেন। মেসেজ করার পরে আকসা আর হোয়াটসঅ্যাপে ঢোকেনি। আজ ওর ভার্সিটিতে ক্লাস ছিল। দুপুর 1:30টার দিকে ক্লাস শেষ করে সবে শ্বশুর বাড়িতে এসেছে। ড্রয়িং রুমে আসা মাত্র দেখলো মিহি আর জেমি আপু সবার সাথে বসে আছেন সোফায়। আকসা দ্রুত ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে আগে জেমি আপুর ছেলে আয়ানকে কোলে নিল। আয়ান আবার বড্ড তার মামির নেওটা। যেদিন তার মামি তাকে প্রথম কোলে নিয়েছিল সেদিন থেকেই সে বেশ মামি ভক্ত। মামিকে পেলে মায়ের কোলেও থাকতে চায় না। আকসা তৎক্ষণাৎ তাসিনকে দোকানে পাঠিয়েছে আয়ানের জন্য চকলেট কিনে আনতে। আয়ান তার মামিকে দেখলে চকলেটের আবদার করবেই। জেমি আপুর হাজব্যান্ড দেশের বাইরে থেকে এসেছেন গত সপ্তাহে, সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে সবার সাথে। জেমি আপু নিয়ন্ত্রণ জানাতে এসেছেন সবাইকে। তার স্বামী আফসান শিকদার যেদিন দেশের বাইরে থেকে আসবেন সেদিন সবাইকে তার শ্বশুর বাড়িতে যেতে হবে। ঈশা বেগম বললেন, আমরা অবশ্যই যাব মা, আফসানের সাথে কতকাল দেখা হয় না। ছেলেটা দেশের বাইরে গেছে তো সেই বছরখানেক হয়ে গেল। মাঝে মধ্যে যদিও ফোনে কথা হয়, কিন্তু ফোনে কথা আর সামনাসামনি দেখা কি এক হলো? এই যে দেখ তোর ভাইয়া, তার দেখা সাক্ষাৎ তো বছরে একদিনও পাওয়া যায় না। বিয়ে করেই কি এক জরুরি মিশনের কথা বলে চলে গেল। এরপর মিশন শেষ হয়েছে, ছুটি পাচ্ছে, তবুও নাকি সে ফিরবে না। তার নাকি অনেক কাজ, এখন ছুটি নিতে চায় না। ভাই, জেমিয়াপুর হঠাৎ কি যেন মনে হলো। সে বলল, ভালো কথা মনে করিয়েছ মামি। ভাইয়ের সাথে আমার শেষ কথা হয়েছে 2 দিন আগে, তারপর আর ওর সাথে কথা হয়নি। ওর সাথে এখন কথা বলা খুবই জরুরি, কিন্তু ওকে তো ফোনেই পাচ্ছি না। ওকে তো আমরাও কেউ পাচ্ছি না রে। আকসা মেসেজ দিয়ে রেখেছে, মেসেজও সিন করছে না। জেমি আপু একটু আর চোখে দেখলেন আকসাকে, তারপর হঠাৎ চুপ হয়ে গেলেন। বিড়বিড় করে কি যেন বললেন। আকসা ব্যাপারটা খেয়াল করলো, তবে কিছু বলল না। বাইরে হই হট্টগোল চলছে অনেক। আকসা কিছুক্ষণ হলো ঘরে এসে বসেছে। ভার্সিটি থেকে ফিরতে দেরি হওয়ায় সবার সাথে বসে দুপুরের খাওয়া হয়নি ওর, তাই ওর শাশুড়ি এসে খাবার দিয়ে গেছেন ঘরে। আকসা ধীরে সুস্থে খাচ্ছিল আর ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করছিল। তখনই টুংটাং মেসেজ নোটিফিকেশন আসলো। আকসা নোটিফিকেশন চেক করতেই দেখলো মেজবা মেসেজে রিপ্লাই করেছে, তাও এত দ্রুত। ও চটজলদি হোয়াটসঅ্যাপে গেল। কনভারসেশনে ঢুকতেই দেখলো মেজবা রিপ্লাইতে লিখেছে ওকে, শুধুমাত্র ওকে, এর বেশি কিছু নয়। মেজবা অনলাইনেই ছিল। আকসা পুনরায় মেসেজ করলো, কোথায় ছিলেন আপনি, কেন? 2 মিনিট পরে মেসেজের রিপ্লাইতে জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো মেজবা। অর্থাৎ লোকটা জানতে চাইছে আকসা এই প্রশ্ন কেন করলো। আকসা কিছু মুহূর্ত স্তম্ভিত রইল, নিজেকে থিতু করে ধীরে সুস্থে ঢোক গিলে রিপ্লাই করলো, অন্য সময় তো তবু দিনে একবার হলেও বাসার সবার সাথে কথা বলেন, অথচ আজ 2 দিন হলো আপনি কারো কল ধরছেন না। সবাই খুব চিন্তা করছিল। আম্মা তো রীতিমতো হয়রান হয়ে গিয়েছিলেন, আমাকে বারবার করে বলছিলেন যেন আপনাকে মেসেজ দিয়ে রাখি। ও আচ্ছা, আবারও সেই একই রকম জবাব। লোকটা কি এসবের বাইরে আর কোনো কথা বলতে পারে না? অথচ বিয়ের পূর্বের কিছুদিন কথাবার্তা শুনে মনে হতো যেন মুখে মধু ঝরে, অথচ এখন 10টা কথা বললে একটার জবাবও ঠিকমতো আসে না। আকসা রীতিমতো উদ্গ্রীব পাগল হয়ে যাচ্ছে। এমন আচরণ কেন করা হচ্ছে ওর সাথে? এমন না যে আকসাকে কখনো একটা কটু কথা বলেছে বা ওর সাথে বাজে আচরণ করেছে, কখনো ওকে অপমানও করেনি। তবুও আকসা মেজবার এই নির্লিপ্ত আচরণে ভেতরে ভেতরে পুরে শেষ হয়ে যাচ্ছে। আকসা উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলো, আপনি কি খুব বেশি ব্যস্ত মেজবা? না। তাহলে এমন ব্যস্ততা দেখাচ্ছেন কেন? এমন কেন আপনি? আমি এমনই। আমি শুধুমাত্র আম্মার জন্যই মেসেজ করেছিলাম আপনাকে, উনি টেনশন করছিলেন, অথচ আপনার কোনো প্রতিক্রিয়াই নেই। একটা কথা বলো তো আকসা। এতক্ষণে এতদিন পর মেজবা আকসার নামটা উচ্চারণ করলো। আকসার মন ক্রমাগত অস্থির হয়ে চলেছে। ও নিজের নামটা মেজবার মুখে শুনে একটু নড়ে চড়ে বসে বলল, জি। এবার মামুনির জন্য না হয় বুঝলাম, তবে সবসময় তুমি আমাকে মেসেজ করো কেন? মানুষ যে ডিস্টার্ব ফিল করতে পারে সেটাও তো বোঝা উচিত। আকসা হতবম্ব হলো। ডিস্টার্ব? ও মেজবাকে ডিস্টার্ব করে? আকসার হৃদয় বিবর্ণ হয়ে যাচ্ছে।
এত ঠান্ডা মাথায় ভদ্রভাবেও যে কেউ অপমান করতে পারে সেটা ধারণার বাইরে ছিল আকসার। ওর গলা ব্যথা করছে, চোখ জ্বালাপোড়া করছে। আকসা নিজেকে যথেষ্ট সামলে নিয়ে ফ্যাকাশে মুখে জবাব দিল, আর করব না ডিস্টার্ব, ওকে। আকসা হঠাৎ কি মনে করে যেন পুনরায় বলল, শেষ একটা কথা বলি মেজবা। হ্যাঁ বলো। আপনি কি একা থাকার প্ল্যানিং করেছেন? মানে আপনি একা থাকতে চাইছেন? ইজ দিস অ্যানি অফ ইউর কনসার্ন? করার জবাব পেয়েও আকসা থামল না। ও আরও শক্ত হয়ে জিজ্ঞাসা করলো, শেষবার তো, আর ডিস্টার্ব করবো না, বলুন আগে। এবার ওপাশ থেকে ছোট্ট করে জবাব এলো, ইয়াস। আকসার মনে যা চলছে সেটা শুধু ওই ভালো জানে। ও ঠোঁট টিপে হাসি আটকে লিখল, আপনি তো মানুষ তাই না? তাহলে আপনি সারা জীবন একা থাকবেন কিভাবে? আপনার ইচ্ছা করবে না? মানে? মেজবা বোধ হয় ইতিমধ্যে ফোনের ওপাশ থেকে ভুরু কুচকে ফেলেছে। আকসা কল্পনা করে মৃদু হাসলো। ও আবারও বলল, মানে বলছিলাম, প্রত্যেক মানুষেরই তো স্বাভাবিকভাবে জৈবিক চাহিদা থাকে, আপনারও নিশ্চয়ই আছে। তাহলে বউ ছাড়া কীভাবে একা থাকবেন আপনি? আপনার চাহিদা নেই কোনো? আমার ওসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আকসা বোধ হয় জানতো এমন জবাবই আসবে। ও মুহূর্তের মধ্যেই টাইপিং করলো, তাহলে কি আপনি গে? মেসেজটা সিন হলো। নীল টিকচিহ্ন ওঠা মাত্রই আকসা তড়িৎ গতিতে ডান পাশের ওপরের দিকে 3 ডটে ক্লিক করে মেজবাকে ব্লক করে দিল। যাক বাবা, অবশেষে শান্তি পাওয়া গেল। এত ঠান্ডা মাথায় করা অপমানের বিপরীতে সামান্য কিছু তো ফিরিয়ে দেওয়া যায়। মেজবা ইফতেখারকে খুব ভালো করে চেনে আকসা। এই সামান্য কথায়ও যে তার মন মস্তিষ্ক কিভাবে দিনের পর দিন জ্বলে পুড়ে ছারখার হতে থাকবে সেটাও এই মুহূর্তে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। মৃদু হাসলো আকসা। এতক্ষণ চলতে থাকা হৃদয় শান্ত হয়েছে ওর। মেজবার সাথে আর কখনো কথা হবে না ওর। তবে এটুকু ওকে যেই প্রশান্তি দেবে তার সাথে কয়েক জনম কথা না বলার যেই যন্ত্রণা, সেটার পার্থক্য আকাশ পাতাল ব্যবধান। আকসার আর কিছুই যায় আসবে না। ও মিনিট 15 ঘরের মধ্যে আনন্দে নাচানাচি করে তারপর বাইরে বের হলো। ড্রয়িং রুমে গিয়ে দাঁড়াতেই দেখলো সবাই খুব সিরিয়াস হয়ে কি যেন বলাবলি করছে। আকসা প্রথমে বুঝতে পারল না কি কথা হচ্ছে। হঠাৎ মিহি উঠে এসে ওকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ভাইয়া বাসায় ফিরছে ভাবি, আগামী সপ্তাহে ফিরছে। মিহি খুশিতে একটা চিৎকার দিল। এদিকে প্রথমে মস্তিষ্কে ঢোকাতে না পারলেও কিছু মুহূর্তের পর উপলব্ধি করতেই আকসা চমকে উঠল। মেজবা ফিরছে মানে? তাও আগামী সপ্তাহেই? দুপুরের পর থেকে বাড়িতে আয়োজন শুরু হয়েছে। আত্মীয় স্বজনেরা মোটামুটি সবাই এসেছেন। মেজবার ফুপুরা কাছাকাছি থাকেন বিধায় তারা আগেই চলে এসেছেন। মামাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। ছোট মামারা রওনা দিয়েছেন সকালেই। গতকাল রাতে মেজবা তার আম্মুকে কল করে জানিয়েছে সে আজ রাজশাহীতে ফিরছে। ভোরে বাসে উঠবে, ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। মেজবার মামুনি তো ছেলের ফেরার আনন্দে আত্মহারা প্রায়। সেই রাত থেকে রান্নাবাড়ার আয়োজন শুরু করেছেন তিনি। রাতে সেমাই রেঁধে ফ্রিজে উঠিয়ে রেখেছেন। ছেলে ফিরলেই তাকে খেতে দেবেন। ছেলেটা তার মোটেও মিষ্টি খেতে পারে না, তাই তার জন্য আলাদাভাবে মিষ্টি ছাড়া সেমাই রেঁধেছেন। আকসা সকাল থেকে ঘরের মধ্যে পায়চারি করছে। এসব থেকে নিস্তার পাওয়া যায় কিভাবে সেটাই ভাবছে। রীতিমতো বিরক্ত ও। একজন ফিরছে, তাতে এত আয়োজনের কি আছে? এমন তো না যে 10 বছর পর বিদেশ বিভূতি থেকে ফিরে আসছে। মাত্র দিন 15 কেটেছে তার এখান থেকে যাওয়ার। অবশ্য এসব আদিক্ষেতা মেনে নিতেই হবে, কারণ মেজবা তার শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলে এবং এই বাড়ির বড় ছেলে। পারলে সবাই তাকে মাথায় তুলে রাখে। আকসা একবার ভাবলো ও আজ বাপের বাড়ি চলে যাবে কোনো অজুহাত দিয়ে। তবে পরবর্তীতে আবার ঠান্ডা মাথায় ভেবে দেখলো এমন সময় এই কাজটা শোভাজনক হবে না। ওর শাশুড়ির সামনাসামনি কিছু না বললেও নিশ্চয়ই মনক্ষুণ্ণ হবেন। এতদিন পরে তার ছেলে বাড়িতে ফিরছে, এ সময় তিনি অবশ্যই চাইবেন না তার বৌমা বাপের বাড়ি চলে যাক। ব্যাপারটা কেমন একটু দৃষ্টিকটু দেখায় এবং শাশুড়ি তাদের ভেতরকার সম্পর্ক নিয়ে সন্দেহ করতে পারে। এই আশঙ্কায় আকসা এখান থেকে চলে যাওয়ার পরিকল্পনাটা বাদ দিল। তখন বেলা পেরিয়ে গেছে। ধরণীতে সন্ধ্যা নামতে আর খুব বেশি দেরি নেই। আকসা পড়ার টেবিলে বসে ক্লাসের পড়াগুলো কমপ্লিট করে রাখছিল। তখনই জেমিয়াপু বাবুকে নিয়ে আকসার ঘরে এলেন। জেমিয়াপুকে দেখে আকসা চটজলদি বইপত্র বন্ধ করে এসে আপুকে বিছানায় বসার জায়গা করে দিল। জেমিয়াপুকে বেশ সম্মান করে আকসা। আপু খুব চুপচাপ স্বভাবের মানুষ। একমাত্র মেজবার সাথেই মন খুলে কথা বলে তিনি। মেজবাও তেমনই চুপচাপ স্বভাবের হলেও আপুর মধ্যে কি যেন একটা আছে, এক অলৌকিক শক্তি যা তার দিকে আকর্ষিত করে সবাইকে। এজন্য সবাই তাকে বড্ড পছন্দ করে। বড়রা ভীষণ স্নেহ করে আর ছোটরা সম্মান করে। আকসাও তার ব্যতিক্রম নয়। জেমিয়াপুর কোল থেকে আয়ানকে নিয়ে ওর সাথে খেলতে ব্যস্ত হলো আকসা। উঠে গিয়ে নিজের ভার্সিটির ব্যাগ থেকে আয়ানের জন্য এনে রাখা চকলেটগুলো বের করে ওর হাতে দিল। আয়ান চকলেট পেয়ে খুশি হয়ে আকসার গালে একটানা কতগুলো চুমু খেয়ে আধো আধো গলায় বলল, লাবু মামি, তুমি খুব ভালো। আকসা মৃদু হাসলো। জেমিয়াপুর দিকে চোখ পড়তে দেখলো জেমিয়াপু ওর দিকে এক ধ্যানে তাকিয়ে আছেন, যেন আকসাকে দেখে গভীরভাবে কিছু ভাবছেন তিনি। আকসা একটু ইতস্তত বোধ করলো। হঠাৎই জেমিয়াপু বলে উঠলেন, ভাইয়ের সাথে তোমার কথা হয় আকসা?
হঠাৎ এমন প্রশ্ন আকসা বিচলিত হলো। মেজবার সাথে তো ওর কথা হয় না, জেমি আপুকে কি জবাব দেবে এখন? তাহলে কি মিথ্যা বলবে নাকি সত্যিটাই বলে দেবে? আবার সত্যি কথা বললে যদি পাঁচ কান করে কথাটা ছড়াছড়ি হয়ে যায় তখন তো আরেক ঝামেলা। জি মানে আপু, আকসা আমতামতা করতে লাগলো। জেমি আপু আচমকা ওকে থামিয়ে দিয়ে বলল, কথা হয় না তাই তো? আকসা মৃদু চমকালো। জেমি আপু এতটা নিশ্চিত হয়ে একথা কিভাবে বললেন? অবাক হওয়ার মতোই বিষয়। ওকে আরও আশ্চর্যান্বিত করে জেমি আপু বললেন, জানতাম এমনটাই হবে। একটু সমঝে বুঝে চলো আকসা, ভাই কষ্ট পাবে এমন কোনো কাজ কখনো করো না। এমনিতে আমার ভাইটা কেমন জানো তো, ও সহজে কারো ওপরে রাগ করে না, তবে একবার যদি কারো দ্বারা আঘাত পায় তবে দ্বিতীয়বার তার মুখোমুখি ঘুরেও দাঁড়ায় না। সেটা ভালোবাসার বিষয় হলেও না। আমার ভাইও ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি। ওকে আমার চাইতে ভালো আর কেউ চেনে না। একবার কেউ ওর আত্মসম্মানে আঘাত করলে সেই মানুষটাকে ও কোনো দিন মনে জায়গা দিতে পারে না, তার থেকে বরাবরই দূরত্ব বজায় রেখে চলে। তাই তোমাকে সাবধান করছি আকসা, একটু বুঝে শুনে চলো। এমনিতেও তুমি যা করেছিলে। আকসা হতভম্ব হয়ে তাকিয়ে রইল জেমি আপুর দিকে। আপুর মুখে এমন সতর্কবাণী আকসা কিছুটা বুঝেছিল, আপু হয়তো কিছু জানে। তবে আস্তার কথায় মোটামুটি নিশ্চিত হয়ে গেল। আকসা কিছু বলতেই যাচ্ছিল, তবে জেমি আপু কথা বাড়ালেন না। বসা থেকে উঠে বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই আকসাকে উদ্দেশ্য করে বললেন, আয়ানকে একটু দেখে রেখো, বাইরে অনেক কেওয়াজ হচ্ছে তো, ওকে ওখানে নেওয়া যাবে না। আমি রান্নাঘরে মামিদের একটু হেল্প করে আসি। আর হ্যাঁ, ভাই তো ঘন্টাখানেকের মধ্যেই চলে আসবে, কল দিয়েছিল আমাকে, অন দ্য ওয়েতে আছে। তুমি ঘরটা একটু পরিপাটি করে রাখো, ভাই আবার অগোছালো কোনো কিছু পছন্দ করে না। আর তুমি কামিজ পাল্টে একটা শাড়ি পরে নিও কেমন, আমি আসি। জেমি আপু বাইরে চলে গেলেন। আকসা একটা গাঢ় দীর্ঘশ্বাস ছাড়ল। তার মানে জেমি আপু সবটা জানে, সবটাই। কবে থেকে জানেন? হয়তো সেই শুরু থেকেই। কারণ আকসা এতদিনে একথা খুব ভালোভাবে বুঝে গেছে যে মেজবা এবং জেমি আপু আপন ভাই বোনের মতো, বেস্ট ফ্রেন্ড বলা চলে তাদের। মেজবা জেমি আপুকে সব কথা শেয়ার করেন, যখন যা ঘটে সব কিছু। জেমি আপু আকসাকে কেমনভাবে দেখেন কে জানে। কথাটা ভেবেই আকসা চরম অস্বস্তিতে পড়ল। ওর পড়ার টেবিলের উপরে রাখা কিউব আর স্ট্রেস বলটা এনে আয়ানবাবুর হাতে ধরিয়ে দিয়ে ঘরটা পুরো দমে পরিপাটি করে গুছিয়ে ফেলল। ওর কানে একটা কথাই বারবার বাজছে, আমার ভাই অগোছালো কোনো কিছু পছন্দ করে না। সব কিছু পরিপাটি করে গোছানো হলেও আকসা শাড়ি পরল না। পরনের যে পোশাকটা ছিল সেটা পাল্টেও ফেলল না। খোলা চুলগুলো শুধু বেনি করে সামনের দিকে বুকের এক পাশে ফেলে রাখলো। আয়ানকে জেমিয়াপুর কাছে দিয়ে সবে ঘরে এসে ফোনটা হাতে নিয়ে বসেছে আকসা। তখনই রিমু বাইরে থেকে দৌড়ে ভেতরে আসলো। ওর চেঁচামেচিতে কানের 12টা বেজে গেছে আকসার। ও কানে হাত চেপে ধরে রেখে ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কি হয়েছে রিমু, চেঁচাচ্ছ কেন? ভাইয়া এসেছে, ভাইয়া। রিমু হাঁপাতে হাঁপাতে কথাটা বলল। আকসা চরম বিরক্ত হয়ে বলল, তাতে আমি কি করব, এত এক্সাইটেড হওয়ার কি আছে? রিমু আকসার বিরক্তিটা ধরতে পারল না। ও পুনরায় বলল, তাসিন ভাইয়াকে আনতে গেছে বাইরে, ভাইয়ার হাতে অনেকগুলো লাগেজ আর বেডিং তো আছেই, ওই যে আসছে মনে হয়। নিচতলায় গেটের কাছ থেকে তাসিনের আনন্দ করা চেঁচামেচির শব্দ শুনে রিমু সেদিকে ইঙ্গিত করে আকসাকে টেনে ব্যালকনিতে নিয়ে গেল। ব্যালকনির সোজাসুজি গেট। ব্যালকনি থেকে সোজা নিচের দিকে তাকাতেই আকসা দেখতে পেল মেজবা তাসিনের সাথে দাঁড়িয়ে আছে। মেজবার হাতে কোনো ব্যাগ নেই, শুধুমাত্র সানগ্লাসটা। তাসিনের হাতে সব লাগেজ আর ব্যাগ। রিমু আকসাকে ওখানে রেখেই বাইরে দৌড় দিল। আকসা ভেবে পায় না এই লোকের বাসায় ফেরা উপলক্ষে সবাই এত বেশি খুশি কেন হয়। মনে হয় যেন ঈদের চাঁদ উঠেছে আকাশে। আকসার তো কোনো আনন্দই হচ্ছে না, বরং মনে মনে উল্টো আরও আতঙ্কিত হচ্ছে ও। তাহসিন লাগেজগুলো নিয়ে আগেই গেটের ভেতরে ঢুকে কেচি গেট খুলে বাসার ভেতরে চলে আসলো। মেজবা হাঁটছিল পেছনে, হঠাৎ দাঁড়িয়ে গেল। আকসা ভালোভাবে তাকিয়ে দেখলো মেজবা ফোনটা পকেট থেকে বের করে কানে ধরেছে। কারো কল এসেছে বোধহয়। আকসার মাথায় হঠাৎ একটা কুকাজ করার বুদ্ধি আসলো। যেই কথা সেই কাজ। ও দ্রুত ব্যালকনি ছেড়ে ঘরের ভেতরে যেয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। আকসা যখন বেরিয়ে আসলো, ওর হাতে একটা নীল রঙের মগ। এই মগ গোসলের কাজে ব্যবহৃত হয়। মগ ভর্তি পানি টুম্বুর। আকসা ব্যালকনিতে এসে দাঁড়ালো। মেজবা তখনও ফোনে কথা বলায় ব্যস্ত। আকসা 2 মিনিট অপেক্ষা করলো। মেজবা কথা বলা শেষ করে ফোনটা কান থেকে নামাতেই তৎক্ষণাৎ ও মগ ভর্তি পানি সোজা নিচের দিকে ঢেলে দিল। সম্পূর্ণ পানিটুকু গিয়ে মেজবার মাথা ছাড়িয়ে গায়ের উপর পড়ল। মেজবার পরনের অফ হোয়াইট কালার টি শার্ট সম্পূর্ণ ভিজে গেল, সাথে প্যান্টও। আকসা ক্রুর হেসে বিড়বিড় করে বলল, স্বাগতম জনাব মেজবা ইফতেখার। চোখের পলকে আকসা সেখান থেকে দৌড়ে সরে গেল। মেজবা আকস্মিক এমন ঘটনায় কিছু মুহূর্তের জন্য হতভম্ব হয়েছিল। চোখ বন্ধ করে নিজেকে সামলে নিয়ে ও পানি পড়ার উৎস খোঁজার জন্য ওপরে তাকাতেই নিজ রুমের ব্যালকনির দিকে চোখ গেল ওর। পানিটা ওখান থেকেই ফেলা হয়েছে। এছাড়া বাসার আর কোনো ঘরের ব্যালকনি এই গেটের মুখোমুখি নয়।
মেজবার এটুকু বুঝতে কিঞ্চিত অসুবিধাও হলো না, ও একদম শান্ত রইল। গটগট পায়ে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করলো। আকসা তাদের ঘরে নেই, মিহি আর রিমুর একটাই ঘর। সেই ঘরে এসে অনেকক্ষণ যাবৎ ঘাপটি মেরে বসে আছে ও। শুনেছে মেজবা এসেই নাকি নিজ ঘরে গিয়ে কাপড় চোপড় পাল্টে এসে ড্রয়িং রুমে বসেছে। তার নাকি সম্পূর্ণ শরীর ভেজা ছিল। সবাই জিজ্ঞাসা করেছে কিভাবে ভিজে গিয়েছে, তবে মেজবা কাউকে কিচ্ছু বলেনি। এ নিয়ে মিহি আর রিমু ওর সামনে কিছুক্ষণ আলোচনা করলো। আকসা ঠোঁট চেপে হাসছিল ওদের কথাবার্তা শুনে। আকসাকে বাইরে ডাকা হয়েছে একবার, তবে ও মাথা ব্যথার দোহাই দিয়ে এই ঘরেই রয়ে গেছে। রাত 8টা অবধি ও এই ঘরে একা নিশ্চিন্তে বসে ফোন স্ক্রল করতে লাগলো। হঠাৎ রিমু বাইরে এসে দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভাবি জলদি ঘরে যাও, ভাইয়া তোমাকে জরুরি তলব করেছে। মেজবা ডেকেছে? এখনই ওই ঘরে যেতে হবে? আকসার বুকে কম্পন সৃষ্টি হলো। অজানা আশঙ্কায় শরীর পুরো ঠান্ডা হয়ে যেতে লাগলো ওর। আজ মেজবা বোধ হয় ওকে এই ব্যালকনি থেকেই ছুঁড়ে ফেলবে।